নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে সারা দিনে রাজ্য এবং দেশে ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। প্রথম যে বিষয়টা আলোচনা করব আপনাদের সঙ্গে সেটা হচ্ছে যে আজ দুপুরের দিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি তার যে কোর কমিটি, নতুন কোর টিম তিনি গঠন করলেন, জানিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে যে গত জানুয়ারি মাসে জেপি নাড্ডার পরিবর্তে সর্বভারতীয় যিনি সভাপতি হিসাবে দায়িত্ব নেন নীতিন নবীন, এবং তারপর থেকেই একটা জল্পনা কাজ করছিল যে নীতিন নবীন তার কোর টিম কিভাবে সাজায় এবং কোন কোন বিষয়ে প্রাধান্য দেওয়া হয়। যেটা দেখা গেল যে আজকে বিজেপির নেতৃত্ব এবং সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তার যে কোর টিম, সেই কোর টিম তিনি ঘোষণা করলেন এবং এই কোর টিমে জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে দুজন। প্রথমত জাতীয় সম্পাদকের দায়িত্ব পেয়েছেন উত্তরবঙ্গের চা বলয়ের দীর্ঘদিনের নেতা এবং সাংসদ, বিজেপি সাংসদ মনোজ টিগ্গা, তিনি জাতীয় সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে সহসভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন ডক্টর মধুচন্দা কর। মধুচন্দা করকে খুব বেশি পরিচিতি মধুচন্দা করের রাজ্য বিজেপির যে সংগঠন সেখানে খুব বেশি ছিল না, কিন্তু ভেতরে ভেতরে তিনি কাজ করে গিয়েছেন। এবং সবচেয়ে মজার বিষয় যে গত যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, তিনি তার বুথে বিজেপির নির্বাচনী এজেন্ট হিসাবে কাজ করেছেন। সেই ডাক্তার মধুচন্দা করকে সহসভাপতি করে নিজের কোর টিমে টেনে নিলেন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এবং এই কমিটিতে জায়গা পেয়েছেন, দেখুন, এই যে পশ্চিমবঙ্গ যে বিজয়, সেই বিজয়ের অন্যতম কারিগর সুনীল বনসাল, বিএল সন্তোষ এবং দায়িত্বপ্রাপ্ত ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তারাও এই কোর কমিটিতে স্থান পেয়েছেন। এর পাশাপাশি নিয়ে আসা হয়েছে রাম মাধব, তীর্থ সিং রাওয়াত, স্মৃতি ইরানির মতো নেতাদের, এবং দলের কোষাধ্যক্ষ পদে নিয়ে আসা হয়েছে বর্ষিয়ান দীর্ঘদিনের অভিজ্ঞ পীযূষ গোয়েলকে। অর্থাৎ কিছুটা সময় নিলেও তার যে কোর টিম সেটা অন্তত গুছিয়ে নিয়ে আজকে সামনে তারা নিয়ে আসতে পারল বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। এবং এরপরে যেটা শোনা যাচ্ছে, এরপরে রাজ্যভিত্তিক যে পরিবর্তন সেটা হতে পারে। বেশ কিছু রাজ্যে দলের যে রাজ্য সভাপতি, সেই রাজ্য সভাপতি পরিবর্তন হতে পারে এই কোর টিম তৈরি হওয়ার পর। এখন সেই দিকে অগ্রসর হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সম্ভাবনা একটা উঠে আসছে যে সেখানেও রাজ্য সভাপতি হয়তো পরিবর্তন হতে পারে, এবং পরবর্তীকালে বেশ কিছু জেলা সভাপতি পরিবর্তন হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এটা একটা বিজেপির একটা এন্ড থেকে সূত্র মারফত একটা খবর পাওয়া যাচ্ছে, যদিও বিজেপি নেতৃত্ব এই বিষয়ে প্রকাশ্যে এখনো কিছু বলেনি, এটা একটা সম্ভাবনা মাত্র। অর্থাৎ বেশ কিছু পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার বিজেপি সভাপতি চেঞ্জ হতে পারে, যারা মণ্ডল সভাপতি সেখানেও কিছু পরিবর্তন আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিবর্তনটা কেন প্রয়োজন হলো? দেখুন, খুব সাদা চোখে দেখলে দেখা যাবে যে নতুন যখন কেউ দায়িত্ব নেন তখন সর্বভারতীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে কথা বলে তিনি কিভাবে দল পরিচালনা করবেন তার জন্য একটা কোর কমিটি, নিজস্ব কোর কমিটি তিনি তৈরি করেন। কিন্তু এই মুহূর্তে বিজেপির সামনে 2029 সালের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে বিজেপি কি তার আগের যে ধারা, জয়ের ধারা, সেটা বজায় রাখতে পারবে, নাকি প্রতি মুহূর্তে বিজেপি নেতৃত্বকে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে? এই বিষয়টিকে মাথায় রেখেও কিন্তু এই টিমকে সাজানো হয়েছে বলেই কিন্তু রাজনৈতিক মহলের অনুমান। তার আগে আমি বলে রাখি, 2027 সালে বিজেপির ক্ষেত্রে 3টি অ্যাসিড টেস্ট রয়েছে। 3টি অ্যাসিড টেস্ট কেন বলছি? প্রথমত, উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন। উত্তরপ্রদেশ বিধানসভায় মোটামুটি 405টি বিধানসভার আসন রয়েছে। এই আসনে এই রাজ্যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় আসীন রয়েছেন বিজেপির যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু এই যে প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া, সেই হাওয়া কি পশ্চিমবঙ্গের মতো উত্তরপ্রদেশেও সেটা বইছে না? যেটা জানা যাচ্ছে যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কিন্তু কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতৃত্বের প্রতি। ফলে এই যে 2027 সালে 405টি বিধানসভার যে আসন, সেই আসনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে বিজেপি কি তার গদি টিকিয়ে রাখতে পারবেন? এটা একটা বড় চ্যালেঞ্জ নীতিন নবীনের কাছে। এই লক্ষ্যেও তার কোর টিম কিন্তু কাজ করা শুরু করবেন, কারণ মনে করা হয় যে উত্তরপ্রদেশ যেদিকে রায় দেয়, দিল্লির মসনদ অন্তত অনেকটাই সেই দিকে তার তখ্তের দিকে এগিয়ে যেতে পারে। এটা গেল 1 নম্বর
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, দ্বিতীয় আসছে পাঞ্জাবের বিধানসভা নির্বাচন রয়েছে 2027 সালে। দিল্লির বুক থেকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে বিজেপি সরিয়ে দিতে পারলেও পাঞ্জাবে এই মুহূর্তে আম আদমি পার্টি ক্ষমতাসীন রয়েছেন। প্রায় 117টি বিধানসভার আসন কিন্তু সেখানে রয়েছে। এই বিধানসভা নির্বাচনে এবার কি আম আদমি পার্টি ক্ষমতা ধরে রাখতে পারবে, নাকি কংগ্রেসের উত্থান হবে, নাকি প্রবল যে কৃষক আন্দোলন হয়েছিল তার প্রেক্ষাপটের ভিত্তিতে বিজেপি সেখানে আসন সংখ্যা বাড়িয়ে নিতে পারবে? এটাও নীতিন নবীনের কাছে একটা অ্যাসিড টেস্ট হিসাবেই বিবেচনা করা হচ্ছে। আর তৃতীয় সেটা হচ্ছে 70 আসন বিশিষ্ট উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচন, যদিও সেটা বিজেপির এখতিয়ারের মধ্যে রয়েছে। বিজেপি সেখানে ভালো ফল করার বিষয়েও আশাবাদী। এটা 2027 সালে নীতিন নবীন, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তাকে কিন্তু একটা অ্যাসিড টেস্টের মুখে পড়তে হবে। এবং 2029 সাল কেন বললাম, 2029 সালে বিজেপি কে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে কংগ্রেস বা যারা ইন্ডি জোট বলা হচ্ছে, আর সেদিকেও কিন্তু নজর রাখছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। কেন এই কথাটা বলছি? দেখুন, এই যে বাদল অধিবেশন, সংসদের যে বাদল অধিবেশন, সেই বাদল অধিবেশন শেষ হলো 13ই আগস্ট। এই অধিবেশনে যে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলা হয় যে রাজনীতির চাণক্য, তিনি কোথায় কোন জায়গায় কোন বুদ্ধি প্রয়োগ করেন, অন্তত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই চাণক্য নীতির কারণেই পশ্চিমবঙ্গে যে পট পরিবর্তন হয়েছে, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের জমানার অবসান হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সাংগঠনিক দিক থেকে দুই মাথা দারুণ কাজ করলেও লোকসভাতে কিন্তু কয়েকটি আমি বলবো বিড়ম্বনার মুখে খানিকটা পড়তে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। কারণ মাথায় রাখতে হবে যে বিজেপি এই যে বাদল অধিবেশন, সেখানে এক দেশ এক ভোট, মহিলা সংরক্ষণ বিল বলুন, তারপরে হচ্ছে ডিলিমিটেশন বিল বলুন, এই ধরনের বেশ কয়েকটি বিল পাশ করিয়ে নিতে চেয়েছিল। কিন্তু বাদল অধিবেশন শেষ হয়ে গেল এবং এটা নিয়ে কিন্তু অনেকটা চেষ্টা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ এই মুহূর্তে লোকসভায় তো বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নেই, বিজেপির 240টি আসন রয়েছে, তারপরে তার শরিক দলকে নিয়ে বিজেপি ক্ষমতায় চালাচ্ছে। এই যে বিলগুলোর কথা আমি বললাম, এই বিলগুলোকে পাশ করবার জন্য সংসদের 2/3 সাংসদ যারা, তাদের সমর্থন প্রয়োজন ছিল। কিন্তু এই সমর্থনটা কিন্তু বাদল অধিবেশনের মধ্যেও নিজেদের দিকে আনতে পারল না বিজেপি নেতৃত্ব বা সরকার যারা রয়েছেন তারা। দেখুন, এই ক্ষেত্রে 240টি আসন ছিল। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 28টি যে সাংসদ, এই তৃণমূল কংগ্রেসের বিধানসভায় বিপর্যয়ের পর 20 জন সাংসদ যারা একটা সময় বিজেপির বিরুদ্ধে খড়গহস্ত ছিলেন, তারাই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একেবারেই বিজেপির যারা সর্বভারতীয় স্তরের নেতা অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাতরাশে তারা যোগ দিয়েছেন, এবং 20 জন সাংসদ তারা কিন্তু এনসিপিআইতে যোগ দিয়েছেন। এবং এই এনসিপিআই এমন একটি দল যার সম্ভবত একজনও কাউন্সিলর হয়তো ভূভারতে কোথাও নেই, কিন্তু তারা এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং পরবর্তীতে তারা যে বিজেপির সঙ্গে থাকবেন সেই একটা আশ্বাসবাণী তাদের ছিল। একনাথ শিন্ডের প্রায় 5-6 জন সাংসদ, তারাও কিন্তু দল ভেঙে তারাও বিজেপির দিকে পা বাড়িয়ে রেখেছিলেন। এই সব মিলিয়ে বিজেপির আসনটা যেখানে 360টি আসন দরকার ছিল এই বিলগুলো পাস করানোর জন্য, কিন্তু 240টির পর সমস্ত কিছু মিলিয়ে 324টির বেশি কিন্তু আসন পাওয়া যাচ্ছিল না। এবং আপনারা জানেন যে সব ক্ষেত্রেই কিন্তু উত্তর ভারত বলুন, উত্তর পূর্ব ভারত বলুন, মধ্য ভারতের বেশ কিছু জায়গায় বিজেপি আধিপত্য বিস্তার করলেও দক্ষিণ ভারতে কিন্তু সেই অর্থে মাথা গলাতে পারেনি বিজেপি নেতৃত্ব। ফলে এই যে 324টি আসন তারা যে সংসদদের জোগাড় করে ফেলেছিল, তারপরেও আরও কিছু সাংসদ বাকি ছিল। তখন তারা বিজেপি নেতৃত্ব যোগাযোগ করেছিলেন ডিএমকে প্রধান স্ট্যালিনের সঙ্গে। স্ট্যালিন প্রথম দিকে রাজি হয়ে গিয়েছিলেন যে তার হাতে 22 জন সাংসদ রয়েছেন, সেই 22 জন সাংসদ তারা বিজেপির সঙ্গে যাবেন। এই সংখ্যাটা দাঁড়াচ্ছে 346টি। ফলে হাতে যে কটি বা 13-14টি যে কম ছিল আসন 360-এর থেকে, অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি সেই যখন এটা গুটি সাজাচ্ছিলেন সেই মুহূর্তে বেঁকে বসলেন ডিএমকে প্রধান স্ট্যালিন। তিনি বললেন যে যেভাবে দেখুন এই যে জনঘনত্বের উপর ভিত্তি করে এই ডিলিমিটেশনটা করা হতো, সেখানে
উত্তর ভারতের ক্ষেত্রে বা মধ্য ভারতের ক্ষেত্রে জনঘনত্বের যে বিন্যাস, সেই বিন্যাসে কিন্তু এই আসন সংখ্যা অনেকটা বেশি হতো, এবং এই আসন সংখ্যা যদি বেশি হতো সেটা পরোক্ষভাবে লাভবান হতো বিজেপি নেতৃত্ব, এবং 2029 সালে এই ডিলিমিটেশনের ফলে তাদের লাভ হতো। কেমন বলছি, ধরুন পশ্চিমবঙ্গে 42টি আসন, তাহলে পশ্চিমবঙ্গে যদি 50% আসন বাড়ে, তাহলে সেই আসনটি দাঁড়ায় প্রায় 21টির মতো, অর্থাৎ 63। 42-এর জায়গায় পশ্চিমবঙ্গের লোকসভার মানে সিট সংখ্যা হওয়া উচিত ছিল 63টি হতে পারত। এই প্রস্তাবে প্রথম বেঁকে বসলেন স্ট্যালিন। তিনি বললেন যে উত্তর ভারত বলুন, মধ্য ভারত বলুন, আপনারা যেভাবে জনবিন্যাস অনুযায়ী কাজ করছেন ওটা মানা যাবে না। আপনারা যে পলিসিতে ওখানে মানে সিটের সংখ্যা বাড়াবেন, ওই একইভাবে তামিলনাড়ুতে বাড়াতে হবে। এবং স্ট্যালিন মোটামুটি তামিলনাড়ুতে অন্যান্য যে দলগুলো আছে তাদের সঙ্গেও প্রায় একতরফা আলোচনা করে ফেলে, কিন্তু সেটিকে মানতে রাজি হলেন না বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। ফলে স্ট্যালিন বেঁকে বসলেন। ফলে স্ট্যালিনের যে 22 জন সাংসদ, তারা এই ডিলিমিটেশনের বিল থেকে সরে দাঁড়ালেন। ফলে এই নির্দিষ্ট জায়গায় পৌঁছতে 360টি সাংসদের জায়গায় পৌঁছতে বিজেপি নেতৃত্ব অপারগ থাকলেন এই বাদল অধিবেশনে। সামনে এর দুটো কাজ হতে পারে, মানে বিজেপি এই বিল দুটো উপায়ে পাশ করাতে পারে, একটা বিশেষ অধিবেশন ডেকে, আরেকটি হচ্ছে সামনের যে শীতকালীন অধিবেশন। এই শীতকালীন অধিবেশন কবে শুরু হবে? শীতকালীন অধিবেশন শুরু হবে নভেম্বরের মাঝামাঝি সময়তে। হাতে কয় মাস? আগস্টের মাঝামাঝি, আগস্ট বলুন, সেপ্টেম্বর, অক্টোবর বলুন, মেরে কেটে 2.5 থেকে 3 মাস সময় আছে বিজেপি নেতৃত্বের কাছে এই বিলগুলো পাশ করানোর জন্য। এখন এই 3 মাসের মধ্যে বিজেপি নেতৃত্ব কি আদৌ পারবেন ওই সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ছুঁতে যাতে বিলগুলো পাশ করানো চায়? ফলে মানে এই মানে সরকারের মধ্যেও একটা বিড়ম্বনার মধ্যে বিজেপি নেতৃত্ব রয়েছেন। এখন দেখার যে নীতিন নবীনের নেতৃত্বে যে নতুন কোর কমিটি তৈরি হলো, নতুন যে সর্বভারতীয় স্তরে কমিটি তৈরি হলো, এই কমিটি এই যে কিছু কিছু ক্ষেত্রে যে বিড়ম্বনা তৈরি হচ্ছে, সেই বিড়ম্বনা কাটিয়ে 2029 সালে বিজেপির যে জয়ের জয়যাত্রা, সেই জয়যাত্রার পথকে মসৃণ করতে পারে কিনা, এদিকে কিন্তু নজর থাকবে গোটা দেশের। এবার আসি যে আরেকটি বিষয়, এবার একটু রাজ্যের দিকে আসি। রাজ্যের দিকে দেখুন, আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান যে প্রকল্প, মানে মানুষের যে মেডিকেল যে সুবিধার জায়গা, মেডিকেল ইন্স্যুরেন্সের যে বিষয়গুলো, সেই ক্ষেত্রে আয়ুষ্মান প্রকল্পের, প্রধানমন্ত্রী আয়ুষ্মান প্রকল্পের কিন্তু সূচনা হয়ে গেল পশ্চিমবঙ্গে। আমরা দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে একাধিক যারা দায়িত্বশীল অফিসার রয়েছেন তাদের উপস্থিতিতে এই কার্ডের কিন্তু যে কার্যকারিতা সেটা শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের বুকে। একটা সময় তৃণমূল কংগ্রেসের আমলে দীর্ঘদিন ধরে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের যে সুবিধা, সেই সুবিধা পশ্চিমবঙ্গ পায়নি, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাননি, পরিষ্কার। কিন্তু তারা স্বাস্থ্যসাথী তারা চালু করেছিলেন, কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড যদি পশ্চিমবঙ্গের মানুষ পায়, তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। এটি কিন্তু বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং যারা এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই কার্ড পাবেন না, তাদের জন্য কিন্তু বিকল্প ব্যবস্থা করে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য কার্ড তারা দেবেন, অর্থাৎ রাজ্যের মানুষ যাতে হাসপাতালে বা বেসরকারি হাসপাতালে ভর্তি হলে সুচিকিৎসা পেতে পারে, তার একটা দিক কিন্তু নির্ণয় করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর যেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে আসি আরেকটি বিষয় নিয়ে, যে এনসিপিআই সাংসদ যারা ছিলেন, সায়নী ঘোষ বলুন, কাকলি ঘোষ দস্তিদার বলুন, তারা কি এখন না ঘড়কা না ঘাটকা অবস্থার মধ্যে পড়ে গেলেন? কেন বলছি এই কথা? দেখুন, এই যে আমি প্রথম যে টপিক নিয়ে শুরু করেছিলাম, যে লোকসভায় যদি এই বিলগুলো পাশ হয়ে যেত তাহলে এই সাংসদদের একটা কিন্তু আলাদা গুরুত্ব থাকতো, কিন্তু সেই বিল এখনো পাশ হয়নি। তারা এনসিপিআইতে যোগ দিয়েছেন। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গে তারা যখন নিজ নিজ লোকসভা কেন্দ্রে ফিরে আসবেন, এখনো পর্যন্ত কোথাও একটা এনসিপিআইয়ের পার্টি অফিস রয়েছেন? বাদল অধিবেশন তো শেষ হয়ে গিয়েছে, তাদের তো নিজ নিজ রাজ্যে ফিরে আসতে হবে। তাদের তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা বৈঠক করেছেন, তারা বলেছেন এলাকার উন্নয়নের কাজ করতে হবে। সেই এলাকার উন্নয়নের কাজের জন্য তো তাদের নিজ নিজ লোকসভা কেন্দ্রে ফিরে আসতে হবে। তারা কোথায় বসবেন? অন্তত গত 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন অন্তত পতাকা তোলার ক্ষেত্রেও কোনো এনসিপিআই সাংসদ তার কোনো পাড়ার কোনো ক্লাবের
পতাকা বলুন বা পার্টি অফিসের পতাকা বলুন, কোথাও কিন্তু সেই অর্থে তাদের দেখা গেল না। এবং সম্প্রতি একনাথ শিন্ডের যে এই যে দলত্যাগ বিষয় নিয়ে মহারাষ্ট্রের যে সংকট, সেটা সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের পরেও কিন্তু এই যে যারা মানে পরিষদীয় দল না রাজনৈতিক দল, কাকে গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ এই যে মানে এই একই ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই একই কায়দায় মামলা করা হবে যে এই প্রতীক কার হাতে থাকবে, সেটা কি পরিষদীয় দলের ওপর নির্ভর করবে না রাজনৈতিক দলের উপর নির্ভর করবে। এই বিষয় নিয়েও কিন্তু খুব অস্বস্তির মধ্যে এনসিপিআই যারা সাংসদ রয়েছেন, অর্থাৎ তৃণমূল থেকে জিতে যারা এনসিপিআইতে সরাসরি যোগ দিয়েছেন, তারাও কিন্তু একটা বিড়ম্বনার মধ্যে। তারা কি এলাকার উন্নয়নের কাজ করতে পারবেন সঠিকভাবে? তারা কি নিজের কোনো অফিস তাদের রয়েছে যেখানে সাধারণ মানুষ গিয়ে তাদের সুযোগ সুবিধার কথা বলতে পারবেন? তারা অনেকেই ফিরে আসছেন, যেহেতু বাদল অধিবেশন শেষ সেই মুহূর্তে দিল্লিতে, এখন তাদের সেই অর্থে কোনো কাজ নেই। ফলে এখন দেখার যে নিজ নিজ লোকসভা কেন্দ্রে ফিরে আসার পরে কিভাবে তারা কাজ করবেন, কিভাবে তারা কাজ করতে পারেন সাধারণ মানুষ এবং এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু নজর রাখছে সেই দিকেও। আমরা আসছি আরেকটি বিষয় নিয়ে, পরবর্তী একটি বিষয় নিয়ে, যে দেখুন খুব দুঃখজনক ঘটনা, একেবারে রামপুরহাটের প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর যে রহস্য মৃত্যু, সেই রহস্য মৃত্যু কি এটা কি নেহাত আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, নাকি কোনো প্ররোচনায় তাকে এই পথ বেছে নিতে হলো? দেখুন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, অনুব্রত মণ্ডল, শতাব্দী রায়, প্রত্যেকে এক বাক্যে স্বীকার করছেন যে অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন তিনি, বাংলা বিভাগের বাংলার অধ্যাপক ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। কেন এই মৃত্যু, কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটল, তা নিয়ে কিন্তু চাপানুতর চলছে। দেখুন এই মৃত্যুর ঘটনার পেছনে ঋতব্রতপন্থী তৃণমূলরা কি দায়ী, নাকি কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসরা দায়ী, নাকি ওই যে শক্তিনগরে চা খেতে নেমেছিলেন সেখানে বিজেপির যেটা ভিডিও প্রকাশিত হয়েছে, যদিও সেই ভিডিওর সত্য আরসিটিভি সংবাদ যাচাই করেনি, আমরাও যাচাই করিনি, সেখানে গাড়ির মধ্যে আশিস মজুমদার বসে বিজেপির একজন সেখানে বলছেন, এক নেতা গোছের বলছেন যে কেন 21শে জুলাইয়ের মঞ্চে যোগ দিতে যাচ্ছেন, বয়স না হলে চাপকে সিধা করে দিতাম। আমি বলছি এই যে অপমান, এটা কি শেষ পর্যন্ত মেনে নিতে পারলেন না? সে কারণে তাকে চরম পরিণতি বাঁচতে হলো। যদিও শুভেন্দু মুখার্জিকে অধিকারী কিন্তু যথেষ্ট তিনি ফোনে কথা বলেছেন, তিনি তার পরিবারকে বলেছেন যে তদন্তের স্বার্থে কোনো রকম আপোষ করা হবে না, ওনার যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো আমাদের দিন, প্রয়োজনে সেগুলো আমরা পরীক্ষা করে, মানে যারা অফিসার রয়েছেন তদন্তকারী অফিসার তারা পরীক্ষা করে দেখবেন যে কোনো রকম তাকে থ্রেট করা হয়েছিল কিনা, কোনো রকম তাকে প্ররোচনা দেওয়া হয়েছিল কিনা। কারণ বিজেপির সেখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন ধ্রুব সাহা, তিনি নির্বাচনে জেতার পরেও পায়ে হাত দিয়ে প্রণাম করে এসছেন, ফলে এই সৌজন্যের রাজনীতি বিজেপি দেখাচ্ছে। কিন্তু যেটা প্রশ্ন হলো, এই যে দেখুন বিভিন্ন জায়গায় যে এখনো পর্যন্ত ডিম থেরাপির কাজ চলছে, যে ডিম থেরাপি চলছে বিভিন্ন জায়গায়, ঘাটে হাটে ঘাটে ময়দানে, বিজেপি নেতৃত্বের একটা অংশ এটাকে জনরোষ বললেও সত্যি কি জনরোষ? যারা এই ডিমটা ছুটছে, যারা মানে তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় নেই? এই রাজনৈতিক পরিচয়টা কি খুঁজে বের করা উচিত নয় যে কারা ডিমটা ছুটছে? আচ্ছা, ডিমটা ছুটলে কি অপরাধীরা শাস্তি পাবে? এই দেখুন অনুব্রত মণ্ডল থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি, মানে এই শিক্ষা দুর্নীতির সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তারা সবাই জেলের বাইরে। হ্যাঁ, বলতে পারেন মামলা শেষ হয়নি, এখন এই মামলা 5 বছরে শেষ হবে না, 6 বছরে শেষ হবে না, 10 বছরে শেষ হবে, সেটা ভগবান জানেন। কিন্তু তারা তো এখন মানে যারা অপরাধ করেছিলেন বলে মানে ইডি বা সিবিআই ধরে নিয়ে গিয়েছিলেন, অনুব্রত মণ্ডল তিহার জেলে ছিলেন, তিনি আসার পর আবার ভালো তৃণমূলে নাম লিখিয়ে ফেলেছেন। সরকারের উচিত যে যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় সংস্থা বা রাজ্যের যে তদন্তকারী সংস্থা, সেই সংস্থা দিয়ে যারা এই তৃণমূলের আমলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, সাধারণ মানুষের সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছেন, দুর্নীতি করেছেন, টাকার পাহাড় করেছেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়া। শুধু ডিম ছুঁড়ে এই সমস্যার সমাধান হয় না। হয়তো এই ডিম ছুটতে গিয়ে কোনো একটা, দেখুন তৃণমূলের আমলে যে সমস্ত মানুষ খারাপ ছিল এমনটা তো বলা যায় না, এমন কিছু ভালো মানুষও থাকতে পারেন যারা এই আচরণে, যারা এই কারণে তারা আর এই অপমানটা সহ্য করতে পারছেন না। ফলে ডিম থেরাপি দিয়ে নয়, যারা অপরাধ করেছে তৃণমূলের আমলে, পাহাড় প্রমাণ অট্টালিকা তৈরি করেছে, সাধারণ মানুষের সম্পদ নষ্ট করেছে, শোষণ করেছে, তাদেরকে জেলের ভেতরে পোড়া হোক, তারা কেন বাইরে ঘুরে বেড়াবেন? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ এই মুহূর্তে তুলতে শুরু করেছেন।
আরেকটা বিষয় দেখুন, আরেকটা বিষয় এই মুহূর্তে বলছি যে গত কয়েকদিন আগে নিউ টাউনে বিজেপির যে মানে একেবারে সাংগঠনিক সভা ছিলেন, সেখান থেকে কিন্তু ক্ষমতায় আসার পর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারংবার বলছেন যে দুর্নীতির সঙ্গে আপোষ করা হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারংবার বলছেন যে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু শ্রমিকবাবুকেও এখন বলতে হচ্ছে যে বেশ কিছু জায়গায় তাকে কয়েকজন বিধায়ককেও সতর্ক করতে হচ্ছে যে বিধায়করা যাতে কোনোভাবেই আগের জুতোতে পা না গলান, দল রক্ষা রাখবে। যদি কোনো কোনো বিধায়ক বা কোনো মণ্ডল সভাপতি এই ধরনের তোলা আদায় বা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, দল কিন্তু কাউকে রেয়াত করবেন না। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বারবার বলছেন জিরো টলারেন্স নীতি নেওয়া হবে, শ্রমিক ভট্টাচার্য বারংবার বলছেন। এবং এই ধরনের ক্ষমতায় আসা 3 থেকে 4 মাসের মধ্যে এই ধরনের একাধিক অভিযোগ বিজেপি নেতৃত্বের কাছে পৌঁছেছে যে দলের কোথাও হয়তো সভাপতি, কোথাও হয়তো নিচুতলার কর্মীরা তারা ইতিমধ্যেই মানুষকে ভয় দেখিয়ে তোলা তুলতে শুরু করেছেন, কোথাও কাউকে ভয় দেখিয়ে সেখান থেকে টাকা আদায় তুলতে শুরু করেছেন। এসব যে বরদাস্ত করা হবে না, বিজেপির রাজ্য সভাপতি পরিষ্কার বলেছেন। তিনি জানিয়েছেন যে এই যে বিজেপি পশ্চিমবঙ্গে এসছে সেটা একদিনে নয়, এই জয়ের পেছনে অনেক মানুষের আত্মত্যাগ, অনেক মানুষের আত্মবলিদান রয়েছে এবং একটা বড় অংশের মানুষের একটা স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে। এগুলোকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। ফলে যদি দেখা যায় যে দলের কোনো বিধায়ক এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাকেও দল রেয়াত করবে না। ফলে একদিকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসাবে যে বার্তা দিচ্ছেন, অন্যদিকে দলীয় প্রধান হিসাবে শ্রমিক ভট্টাচার্যের বার্তা কিন্তু তার থেকে একদম আলাদা নয়। ফলে দুই শীর্ষ নেতৃত্বের এই বার্তার পর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এই যে বিজেপি নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, সেই বিষয়ে দল কি ভূমিকা নেয়, নজর থাকছে সেদিকেও। আরেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা আমরা শেষ করব, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কত তৃণমূল আমলে শিক্ষা দুর্নীতি কার্যত একটা নতুন প্রজন্মকে ধ্বংস করে দিয়েছিল। একের পর এক দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এসএসসি বলুন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বলুন, গ্রুপ সি, গ্রুপ ডি, যেখানে হাত দেবেন সেখানে দুর্নীতির আঁতুড়ঘর হয়েছিল তৃণমূল কংগ্রেসের আমলে। সেই দুর্নীতি যাতে না হয়, নজিরবিহীন সিদ্ধান্ত কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়েছেন। তিনি এসএসসির ক্ষেত্রে, এসএসসির যে বোর্ড, সেই বোর্ডে নিয়ে আসলেন রামকৃষ্ণ আশ্রমের 3 জন মহারাজকে, যার শিক্ষাগত যোগ্যতা প্রশ্নাতীত, এবং একজন ম্যাডামকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি এই পরিচালনা করবেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী আজকেও বলেছেন যে অতীতে যা কিছু হয়েছে সব কিছুর হিসাব যেমন রাখা হচ্ছে, পাশাপাশি নতুন যে রিক্রুটমেন্ট পলিসি নেওয়া হয়েছে সেখানে কোনো প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। অর্থাৎ যারা চাকুরি প্রার্থী, আগামী দিনের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কাছে মুখ্যমন্ত্রী কিন্তু নতুনভাবে বলার চেষ্টা করছেন যে অতীতে যেটা হয়েছে তার অন্যায়ের যেমন শাস্তি দেওয়া হবে, পাশাপাশি নতুন সরকারের আমলে কোথাও যাতে কোনো দুর্নীতি না হয়। এই শিক্ষাক্ষেত্রে তিনি আশ্বাস দিচ্ছেন, শিক্ষাক্ষেত্রে যে রিক্রুট হবে, নিয়োগ হবে, তাতে কোথাও কোনো রকমের দুর্নীতি জায়গা পাবে না। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ যদি বাস্তবায়িত হয়, তাহলে কিন্তু লক্ষ লক্ষ ভবিষ্যৎ প্রজন্মের সামনে নতুন একটা আলোর আশা দেখা দিতে পারে। গোটা রাজ্যের যারা কর্মপ্রার্থী, চাকরি প্রার্থী, তাদের নজরও থাকছে কিন্তু এখন সেই দিকেই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দৃষ্টিকোণের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি, নমস্কার।